কে তুমি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হরর স্টোরি 2.0-তে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সুলতান আরিফিন। আমাদের চ্যানেল যদি আপনারা গল্প পাঠাতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানেই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং কি আপনাদের গল্পগুলো পাঠাতে পারেন। আজকের গল্পটি হচ্ছে শেষ ট্রিপ এবং অভিশপ্ত রাত। রাত যখন প্রায় 2:30, শীতের রাত, কুয়াশা চারিদিক ঢেকে আছে। হাইওয়ের সোডিয়াম লাইটগুলো কুয়াশার চাদর ভেদ করে নিচে পৌঁছাতে পারছে না, শুধু একটা ভৌতিক কমলা আভা ছড়িয়ে রেখেছে। রহিম মিয়ার অ্যাম্বুলেন্স চালার অভিজ্ঞতা 15 বছরের। এই দীর্ঘ সময়ে সে অনেক লাশ দেখেছে, অনেক মুমূর্ষ রোগী দেখেছে। কান্না, আহাজারি তার কাছে নতুন কিছু নয়। কিন্তু আজকের রাতটা অন্যরকম। আজকের রাতটা যেন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা নিতে চলেছে। তার ডিউটি শেষ হওয়ার কথা ছিল রাত 12টায়, কিন্তু হসপিটালের ইমার্জেন্সি থেকে একটা কল এলো। শহরের শেষ প্রান্তে, যেখানে নতুন বাইপাস রোড পুরনো জঙ্গল ঘেরা এলাকার সাথে মিশেছে, সেখান থেকে একটা পিকআপ আছে। জায়গাটার নাম শুনে রহিম মিয়ার বুকটা ধক করে উঠল। শাহ সুফি সাহেবের মাজারের পিছনের পুরনো জমিদার বাড়ি। শাহ সুফি সাহেবের মাজার খুবই জাগ্রত স্থান। মানুষ দূর দূরান্ত থেকে আসে, মানত করে, কিন্তু মাজারের ঠিক পেছনের ওই পুরনো জমিদার বাড়ি এবং তার সংলগ্ন জঙ্গল নিয়ে এলাকায় অনেক মানুষ কানাঘুষা আছে। লোকে বলে ওখানের বাতাস ভারী। সুফি সাহেবের পবিত্র মাজারের এত কাছে থেকেও কিছু মানুষ নাকি ওই জঙ্গলের ভেতরে কালো জাদুঘরের কাছে যায় নিজেদের নোংরা উদ্দেশ্য হাসিল করতে। পবিত্রতা আর অপবিত্রতার এক অদ্ভুত সহাবস্থান এই এলাকাটা। রহিম প্রথমে না করতে চেয়েছিল, কিন্তু নাইট শিফটের ইনচার্জ বলল, রহিম ভাই, রোগী খুব সিরিয়াস, আর কোনো গাড়ি নেই, একটু দেখে আসুন না প্লিজ। ডবল পেমেন্ট পাবেন। টাকার প্রয়োজনে এবং কর্তব্যের খাতে রহিম রাজি হলো। অ্যাম্বুলেন্স নিয়ে যখন সে মাজারের কাছাকাছি পৌঁছালো, তখন কুয়াশা আরো ঘন হয়েছে। মাজারের গম্বুজটা আবছা দেখা যাচ্ছে, কিন্তু গাড়িটা মাজারের গেটে থামলো না। নির্দেশ মতো সে আরো ভেতরে সেই কাঁচা রাস্তা ধরে পুরনো জমিদার বাড়ির দিকে এগিয়ে গেল। রাস্তাটা এতটাই সরু যে অ্যাম্বুলেন্সের চাকা রাস্তার দুপাশে ঝোপঝাড় খসে যাচ্ছিল। জমিদার বাড়ির গেটটা ভাঙাচোরা। বিশাল একটা বটগাছের ছায়া পুরো বাড়িকে গ্রাস করে আছে। গেটের সামনে 2জন লোক দাঁড়িয়ে আছে। একজন বয়স্ক, হাতে একটা লণ্ঠন, যার আলো কাঁপছে। আরেকজন আপাতস্থ মতো কালো চাদরে ঢাকা, সম্ভবত রোগী। রহিম গাড়ি থেকে নামলো না। ভেতর থেকে স্ট্রেচার বের করার জন্য হেল্পার ছেলেটা রাজুকে ইশারা করলো। রাজু নতুন কাজে এসেছে, বয়স কম, সাহস বেশি। সে লাফ দিয়ে নেমে স্ট্রেচারটা বের করলো। লণ্ঠন হাতে থাকা বয়স্ক লোকটি এগিয়ে এলো। তার মুখ ভর্তি সাদা দাড়ি, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল। সে ফিসফিস করে বলল, সাবধানে বাবা, ইনি খুব কষ্ট পাচ্ছেন। কালো চাদরে ঢাকা মানুষটিকে যখন স্ট্রেচারে তোলা হলো, রহিম আয়নায় দেখল মানুষটার শরীর অদ্ভুতভাবে মোচড়াচ্ছে, যেন তার হাড়গুলো ভেতরে ভেঙে যাচ্ছে, কিন্তু তার মুখ থেকে কোনো গোঙানির শব্দ বের হচ্ছে না। স্ট্রেচারটা অ্যাম্বুলেন্সের পেছনে তুলে দরজা বন্ধ করে দিল রাজু। সে নিজেও পেছনে উঠল। রোগীর সাথে থাকার জন্য রহিম ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ফেরার পথটা যেন আরো দীর্ঘ মনে হচ্ছে। গাড়ি চলছে তো চলছেই, কিন্তু সেই কাঁচা রাস্তা আর শেষ হয় না। হঠাৎ রহিম খেয়াল করলো পেছনের কেবিন থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে। পোড়া গন্ধ, অনেকটা চামড়া পোড়া বা সালফারের মতো গন্ধ। সে রিয়ার ভিউ আয়নায় তাকালো। ড্রাইভারের কেবিন আর পেছনের কেবিনের মাঝখানে একটা কাঁচের পার্টিশন আছে। সেই কাঁচের উপরে যা দেখলো তাতে রহিম রক্তহীন হয়ে গেল। অ্যাম্বুলেন্সের পিছনের লাইটটা থপ করেছে। সে আলো আধারিতে দেখা যাচ্ছে স্ট্রেচার উপর থাকা রোগীটি এখন আর শুয়ে নেই। সে সোজা হয়ে বসে আছে। তার গায়ের কালো চাদরটা খসে পড়েছে। তার মাথাটা শরীরের তুলনায় অস্বাভাবিক বড়, আর চোখ দুটো জ্বলছে আগুনের ভাটার মতো। আর রাজু এক কোণে সিটিয়ে বসে আছে। তার চোখ দুটো কপাল উঠে গেছে ভয়ে। সে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। রহিম
গাড়ি থামানোর চেষ্টা করলো না, কিন্তু ব্রেক কাজ করছে না। এক্সিলারেটরও জ্যাম হয়ে গেছে। গাড়ি নিজের গতিতে চলছে, যেন অন্য কেউ এর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। হঠাৎ পেছনে সেই বসে থাকা মূর্তিটা অদ্ভুত ভাষায় কথা বলা শুরু করলো। মানুষের ভাষায় নয়, এক আদিম হিংস্র গর্জন। মনে হচ্ছে মাটির গভীর থেকে কোনো অশুভ শক্তি উঠে এসেছে। রহিমের মনে পড়ে গেল এলাকার সেই পুরনো গল্পের কথা। শাহ সফি সাহেবের মাজারের পবিত্রতাকে নষ্ট করার জন্য কিছু তান্ত্রিক এই জমিদার বাড়িতে কালো জাদুর আসর বসাতো। তারা নাকি জিন বশ করার চেষ্টা করত। হয়তো আজকের এই রোগী সেই কালো জাদুঘরই কোনো ভুল প্রয়োগের শিকার। তারা কোনো অশুভ শক্তিকে শরীরে ধারণ করেছে, আর এখন সেই শক্তি মুক্তি চাইছে। রহিম, ও রহিম। পেছনে থেকে এবার মানুষের গলায় ডাক এলো, কিন্তু এ গলা রাজুর নয়, সেই লাল চোখের বয়স্ক লোকটির, যে জমিদার বাড়িতেই থেকে গিয়েছিল, কিন্তু সে তো গাড়িতে ওঠেনি। রহিম ভয়ে কাঁপতে কাঁপতে আবার আয়নায় তাকালো, দেখলো সেই ভয়ঙ্কর মূর্তিটার পাশে এখন ওই বৃদ্ধ লোকটি বসে আছে। বৃদ্ধটি হাসছে, এক কুৎসিত হাসি। তার হাতে সেই লণ্ঠনটা, যার আলোতে পুরো অ্যাম্বুলেন্সের ভেতরটা নরকের মতো লাল দেখাচ্ছে। বৃদ্ধ লোকটি কাচের পার্টিশনে টোকা দিল, ঠক 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 ঠক। ভয় পাচ্ছিস রহিম? আমরা তো শুধু একটু শহরে যেতে চেয়েছিলাম। সফি সাহেবের এলাকা থেকে এই জিনিসটাকে বের করা খুব কঠিন ছিল। তোর অ্যাম্বুলেন্সটা খুব কাজে দিল রে। রহিম বুঝতে পারলো সে কোনো সাধারণ রোগী বহন করছে না, সে এক অভিশপ্ত আত্মাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এই অ্যাম্বুলেন্স এখন আর জীবন রক্ষাকারী যান নয়, এটা চলমান কফিন। গাড়ির গতি বেড়ে গেল। কুয়াশার ভেতর দিয়ে অ্যাম্বুলেন্সটা ঝড়ের বেগে ছুটছে। রহিম স্টিয়ারিং ধরে বসে আছে পাথরের মতো, তার হাত পা অবশ। পেছনে রাজুর চিৎকার শোনা গেল, এক গোগান বিদারী আর্তনাদ, যা শুনে মনে হলো তার আটটা তার শরীর থেকে ছিঁড়ে নেওয়া হচ্ছে। রহিম আর সহ্য করতে পারলো না, সে চোখ বন্ধ করে ফেললো। তার ছোটবেলায় মায়ের সেখানে আয়াতুল কুরসি মনে পড়ে গেল। সে বিট বিট করে দোয়া পড়তে শুরু করলো। যত জোরে সে দোয়া পড়ছে, পেছনে গর্জন তত বাড়ছে। মনে হচ্ছে অ্যাম্বুলেন্সটা এখনই উল্টে যাবে। কাচের পার্টিশনের ধপা ধপ শব্দ হচ্ছে, যেন কেউ পাশ থেকে ভেঙে ফেলার চেষ্টা করছে। আল্লাহ, আমাকে ক্ষমা করো আল্লাহ। রহিম চিৎকার করে দোয়া পড়তে লাগলো। কতক্ষণ এভাবে চলেছে তার কোনো ধারণা নেই। হয়তো কয়েক মিনিট, হয়তো কয়েক ঘন্টা। একসময় হঠাৎ করে গাড়ির ইঞ্জিনটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। সবকিছু শান্ত, পিন পতন, নীরবতা। রহিম চোখ খোলার সাহস পাচ্ছিল না। সে স্টিয়ারিং এর উপর মাথা নিচু করে বসে রইল। তার শরীর ঘামে ভিজে গেছে। বাইরের কুয়াশা কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করলো। অনেকক্ষণ পর যখন পাখির ডাক শোনা গেল, রহিম আস্তে আস্তে মাথা তুলল। সে কাঁপা কাঁপা হাতে পেছনের কেবিনের দিকে টর্চ লাইট মারল। কেউ নেই। স্ট্রেচারটা খালি পড়ে আছে। কালো চাদরটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। রাজুও নেই, সে বৃদ্ধ লোকটাও নেই। শুধু সেই পুরা সালফারের গন্ধটি এখনো বাতাসে আসছে। আর কাচের পার্টিশনের গায়ে ভেতর থেকে নখের আঁচড়ের গভীর দাগ। রহিম কোনো মতো দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সে দেখলো সে শহরের কাছাকাছি হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু রাজু কোথায় গেল? সেই রোগী বা কোথায়? পুলিশ এসেছিল, অনেক খোঁজাখুঁজি হলো। জমিদার বাড়িতে গিয়ে দেখা গেল সেটা বহু বছর ধরেই পরিত্যক্ত। সেখানে কারো থাকার কোনো চিহ্ন নেই। রাজুকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। রহিম মেয়ের পর আর কোনোদিন অ্যাম্বুলেন্স স্টিয়ারিং ধরেনি। সে চাকরি ছেড়ে গ্রামে চলে যায়। কিন্তু প্রতি অবসর রাতে যখন কুয়াশা নামে, সে নাকি ঘুমের ঘরে চিৎকার করে ওঠে। তার কানে এখনো সেই অশুভ গর্জন আর কাঁচের গায়ে নখের আঁচড়ের শব্দ বাজে। শাহ সুফি সাহেবের মাজারের পিছনে সেই অভিশপ্ত রাত, আর কালো জাদুর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে আর মৃত্যু তাড়া করে বেড়াবে।